কুঁড়ে ঘর যতই বা হোক, রাজপ্রাসাদ কিংবা কুঁড়ে ঘর, নিজের বাড়িতে যা শান্তি সুখ পাওয়া যায় সেটা অন্য কোথায় পাওয়া যায় না। কুঁড়ে ঘরে মাদুর পেতে শুয়ে অনেক শান্তি আছে, যেটা কিনা রাজপ্রাসাদের নামি দামি খাট পালঙ্কতে শুয়েও কিন্তু পাওয়া যায় না। এটা হচ্ছে একটা কথার কথা, যদি সুখ আসে না তো কুঁড়ে ঘরে মাদুর পেতে শুলে তাতেই অনেক সুখ পাওয়া যায়। তো চলো বন্ধুরা, আজকে প্রথমে সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই তোমাদের সাথে। তো শুভ সকাল আমার বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সাথে গল্প আড্ডা টিপ যা বলো সব কিছু নিয়েই কিন্তু চলে এসেছি। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি রোজকারের মতো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো এখন দেখো সকালবেলা ঘুম থেকে করে তোমাদের সাথে আজকে ভিডিওটা স্টার্ট করেছি ফুল তোলা থেকে। তো গাছে ফুল তুলে নিয়েছি সকাল সকাল উঠে। তো ঘুম থেকে উঠে দেখছি জানো তো গাছটা পুরো ফাঁকা, গাছে কোনো ফুল নেই। কীরকম মাথাটা গরম হয় বলে, পুজো দেবো কী দিয়ে? তো তার জন্য জানো তো ঘুরে ঘুরে এরোর বাড়ি গিয়ে অল্প অল্প করে ফুল কুড়িয়ে অল্প কটা জোগাড় করেছি। তো সেই ফুলগুলোকে রেখে দিয়ে ঠাকুর ঘরে ঠাকুর ডাকানো, ঘর মোছা, মানে যা যা কাজ থেকে সব কাজ করে একটু চা নিয়ে বসেছি, চা করেছি। তো আমি আর কাকিমা দুজনে মিলে একটু চা খেলাম। কাকিমা এসেছিলো, বললাম তাহলে বসো, তাহলে চা খেয়ে যাবা। তো কাকিমা বলতে এসেছিলো যে আজকে তো আমাদের জায়ের বাড়ি নিমন্ত্রণ আছে, জায়ের বাপের বাড়ি সকাল থেকে নিমন্ত্রণ, আমার বাপের বাড়ি সকাল থেকে নিমন্ত্রণ। তো কারো বাড়ি রক্ষা করতে পারিনি, কারণ সকাল থেকে উঠে ঘরে কম কাজ থাকে না জানো তো। তারপর কাকিমাদের বাড়ি সবাই যাবে বা কাকা একা থাকবে, তার জন্য আমি বললাম তাহলে একটা কাজ করো, তুমি যাও কাকিমা, রান্না করতে হবে না, আমি রান্না করে কাকাকে দেবো, ওখানে অসুবিধা নেই, কারণ আমিও যখন থাকি না তখন তো অসময় তুমি আমাকে দেওয়াও করো, তো একটা দিন একবেলা খেলে কিছু হবে না। তো যেহেতু একটা মানুষ খাবে তাই দায়িত্ব নিয়েছি, এবার সেটা যদি ঠিকঠাকভাবে পরিপূর্ণ না করি, আমি কোথাও চলে যাই, সেটা তো ঠিক দেখায় না, তাই না? তার জন্য আজকে আরও বাপের বাড়ি যেতে পারলাম না। সকালে ভাইয়ের বউ ফোন করেছিল, দিদিভাই আসো বিরিয়ানি বানাবো। আমি না, তুমি করো, আমি তো প্রতিবার করি গিয়ে, এবার তুমি নিজে নিজে করার চেষ্টা করে দেখবো ঠিক পারবে। তো বললো ঠিক আছে, আর কী বলবো, তাহলে বিকেলেই এসো। আর বিকেলে এক জায়গায় হালখাতা করতে যাওয়ার আছে বাপের বাড়ির ওখানে, একবারে যাবো, ওখান থেকে একটু দেখা করে চলে আসবো। কারণ গিয়ে যে বসবো তার তো কোনো সময় নেই, এর উপায়ও নেই, কারণ সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে গেলে আবার তোমার দাদাভাই সন্ধে দেবে, তার আরতি সব কিছু রেডি করে দেওয়া, সব কিছু করা, এগুলো তো হাতে হাতে করে দিতে হয়। তারপরে তো আবার কি বলে যে হালখাতা করতে গেছি, ওখানে গেছি, মা আবার একটা শাড়ি দিল। আর দেখো কোথাও যে যাবো তারও তো উপায় থাকা দরকার, তাই না? কারণ একার হাতে সব কিছু করা, দুটো ঘরের পুজো, আচ্ছা দুটো ঘর পরিষ্কার করা, তারপরে বাড়ি থাকলে যে কত কাজ বেরোয়, কোথা দিয়ে যে কাজ বেরোয় তার কিন্তু ঠিক নেই। যেমন যখন কাজে যেতাম আমি, তখনও কিন্তু একটু সময় বের করে হলো কাকিমাদের বাড়ি গিয়ে বসতাম, গল্প করতাম। কিন্তু এখন বাড়ি থেকে সময় পাই না, যাই তাও বলে যে দিদিভাই তুমি আগে একটু হলো সময় বের করে আসতে পারতে, এখন তাও আসো না। আমি কী করবো বলো, এখন একার হাতে সব কিছু যখন করতে হয়, তো এই যে বলে না নিজে যে সময় বের করে কারোর সাথে গিয়ে একটু কথা বলবো, তার উপায় নেই। কারণ কি, ওই যে মনে করি কারোর সাথে গিয়ে যে, আরে দেখতে পাচ্ছ তো, দেখো আমি জামাকাপড়টা মেলতে গেছিলাম দড়িতে, তো ওদিকেরগুলো তো মেলে দিচ্ছি, এবার এই পাশে নাইটিটা মেলতে দিয়েছি, দেখছি এটা শুয়োপোকা বাইছে, দিয়ে নাইটিটা আবার এদিকে না মেলে ওদিকে দিয়ে দিলাম, দিয়ে শুয়োপোকাটাকে ফেলে আবার মেরে দিলাম, কারণ আবার যদি ছেড়ে দিই তাহলে আবার বেয়ে বেয়ে কোথায় উঠবে, কার গায়ে যাবে, তারপর আবার সে আর এক জ্বালাতন। তো তার জন্য কিন্তু আমি আবার ওখানে শুয়োপোকাটা মেরেও দিলাম। তো ওই যে তারপরে সেই 3:30 বেজে যেন স্নান করে পুজো দিয়ে উঠতে, কারণ আজকে মাথায় হেনা করেছি, তো আগের দিন রাত্রে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম মাথায় দেবো বলে, কিন্তু সে আর দিয়ে আর উঠতে পারছি না সকাল থেকে। একের পর এক কাজ, যেহেতু কাকা খাবে তার জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, কারণ রান্নাটা হচ্ছে মেন কাজ, রান্নাটা করে তারপর বাকি কাজ পরেও করা যাবে। তো তার জন্য আগে সকাল সকাল উঠে দেখো চাটা খেয়ে নিয়ে বসে গেছিলাম সবজি কাটতে, সবজি কেটে সব মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছ রান্না করলাম, আলু পটলের তরকারি করলাম, আর তেলাপিয়া মাছের ঝোল করলাম তোমার পেঁয়াজ আর বেগুন দিয়ে, আর পটল ভাজলাম, বেগুন ভাজলাম, এই রান্না করে নিলাম। তারপর রান্না ঠান্না করে সব কাজ টাজ সেরে এখন কটা বাজে না, 12টা বাজে, আমার রান্না কমপ্লিট। এবার মাথায় হেনাটা করতে বসলাম, যে এরপরে না করলে আমি কখন করব, কখন শুকাবে, কখন মাথাটা ঘষবো, তাই না? তারপরে আবার দেখো বাইরে কি মেঘ করে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে, এদিকে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে এই মনে সন্ধে হলো। তো এদিকে হেনাটা সামনেটা আমি করেছি, পেছনের দিকটা তার করতে পারছি না, তাই মাম্মাকে বললাম তুই একটু পেছনটা করে দে। তো পেছনের দিকটাও আবার করে দিল। তারপর আমি এবার চুলটা গুটিয়ে নিচের দিকটা করে নিলাম, হেনা করে আবার তারপর যে বাসন মাজার কাজ আছে বাসন মাজলাম। আর আজকে আমার ঘরে যে আলনাটা আছে যেখানে, সেখানটা না এত প্রবলেম হয় যে আমি আলমারিটা চট করে খুলতে পারি না, আলমারিটা পুরো জাবা হয়ে যায়, তো খুবই সমস্যা হয়। তারপর খাটের পাশে যে গোগলের ওয়ার্ড্রপটা আছে ওখানেও গোগল শুয়ে শুয়ে খাটে, এত লাথি মারে যে লাস্টে আমার জিনিসটাই না নষ্ট হয়ে যায়। তার জন্য কী করলাম, আবার ঘরে একটুখানি ওলট পালট করলাম। যেই ঘরে আমার ফ্রিজটা ছিল, ফ্রিজটা তো বারান্দায় আনা হয়েছে,
তার জন্য ওখানে জায়গাটা দেখি ফাঁকাই পড়ে রয়েছে। জামা কাপড় আলনা যেহেতু ঘরে আমার না থাকলে অসুবিধা হবে না, তো তার জন্য কী করলাম, আলনাটাকে আবার ওই ঘরে নিলাম। এবার দেখো সেটাও তো অনেক বড় কাজ, সেই আলনাটাকে ওই ঘরে নেওয়া, খুলে আবার সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা। ওয়ার্ড্রপের জায়গাটা থেকে ওয়ার্ড্রপটা সরিয়েছি, ওখানটা পরিষ্কার করেছি। মেঘ করে ঝড় দিচ্ছে, সব বাচ্চাগুলো মাঠে গেছে খেলতে, দেখলে ওরা সব ঝড়ের আনন্দে বাইরে সব খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখো হাওয়া দিচ্ছে, মেঘ করেছে চারিদিক, দেখো চারিদিকে কি মেঘ করেছে। এই বৃষ্টি জোরে নামলে বাড়ি চলে আসবে কিন্তু, না না ঠান্ডা লেগে যাবে। অবস্থা দেখো, সব খেলায় সব কত ব্যস্ত, সব বাচ্চাগুলো বেরিয়ে গেছে খেলতে। এই দিদিকে মারছিস কেন? তারপরে দেখো ওই যে ঝড় দেখলাম, তাই আমার মনটা এত খারাপ লাগছিলো। তো আমিও বললাম আমিও একটুখানি যাই বাইরে থেকে ঘুরে আসি, ওরা কী করে দেখে আসি। তো গিয়ে দেখছি ওরা মাঠে খেলাধুলো করছে। তো ওদেরকে দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরকম যখন ঝড় হতো না, আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে যেতাম, বৃষ্টি হতো, হাতের মধ্যে বৃষ্টি নিয়ে খেলতাম, ভিজতাম, কত ভালো লাগতো। আর এদিকে দেখো ছেলেমেয়েরা যখন বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আমরা কিন্তু বারণ করছি, কারণ আমরা চিন্তা করি যাতে ছেলেমেয়ের শরীর খারাপ না হয়, ঠান্ডা না লাগে। এরকমই ভাবনা চিন্তা কিন্তু একটা দিন আমাদের মায়েরাও করেছে আমাদেরকে নিয়ে, আমাদেরকে বকতো, তখন আমাদের মনে হতো ধুর বকছে কে শুনবে। তো এখন সেরকমই কিন্তু আমাদের ছেলেমেয়েরাও করে। আমি এদিকে বকছি বৃষ্টিতে ভিজবি না, গোগলার বলছে না তুমি বাড়ি যাও, আমরা শিগগিরই বৃষ্টিতে ভিজবো। তো এতই ভালো লাগে, তাই ভাবে এই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল। এরাও কিন্তু আর সেই দিনগুলো ফিরে পায় না, এদের এখন এই পড়াশুনোয় আটকা, খেলাধুলো, তারপরে যখন এখন ফোনের যুগ, তো মানে ফোনেও তো আরও আটকা। এরা সেই সময় সেই দিনগুলো কিন্তু ফিরে পায় না আমাদের মতো আনন্দ আহ্লাদ করা। বিশেষ করে গ্রামের দিকে হলে এখনও যাও একটু একটু আছে, সেখান থেকেও যেন খেলাগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেউ কিন্তু সেই খেলাগুলো খেলে না। আমার মাম্মাম যাও ছোটোবেলায় সাতচারা, তারপর তোমার চুবুরি, সেই চোখ ধরে বেঁধে আয়রে আমার টিয়া, আয়রে আমার ময়না, জামা কাপড় ধোপার বাড়ি, কিতকিত, কত কিছু খেলতো। এখন মাম্মাম বড় হয়ে যাওয়ার পরে স্কুল পড়া করে করে মাম্মামও আর কোনো খেলা খেলতে পারে না, জানো তো। আগে পুতুল খেলতো, কত সুন্দর পুতুল বানিয়ে দিতাম আমি ও ঠাকুমা, কাপড় দিয়ে, তারপর কিনে দিতাম মেলা থেকে। আর এখন যেন পুতুল দেখলেও ওদের ভালো লাগে না, এখন আর পুতুল কি আর কোথায় কি কিছুই, আর এখন ওদের এখন আর ফোন আর ফোন। ফোন দিলে সব শখ মিটে যায়, কারণ ফোনে তো সবই পাচ্ছে, আর কিনে আনার কী প্রয়োজন, তাই না? তাই বলি ফোন যদি ভালো হয়, ফোন কিন্তু একদিকে খারাপও। একদিকে ফোন এসে দেখো সব কিছু কিন্তু আস্তে আস্তে বিলুপ্তই হয়ে যাচ্ছে, সব কিছু প্রতিটা জিনিস। যেমন আগেরকার দিনে ল্যাম্পো ইউজ করা, হেরিকেন ইউজ করা, কারেন্ট গেলেই মোমবাতি জ্বালানো। আর এখন ওই মোবাইলের টর্চ আছে না, মোবাইলের টর্চে হয়ে যাবে। কে আগুন জ্বালাবে, কে করবে এত কষ্ট বলো? হাতের ঘড়ি পরে সবাই কাজে যাওয়া, ঘড়ি দেখে টাইম বলা। আর এখন টাইম জিজ্ঞাসা করলেই ফোন খুলে বলে দিচ্ছে ও এত বাজে অত বাজে। তাহলে দেখো প্রতিটা জিনিসই তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? যেমন চিঠি, আগে চিঠির দ্বারা এই দেশের থেকে ও দেশের খবর আনা নেওয়া করা হতো, এখন আর চিঠির প্রয়োজন নেই। এখন ফোনে তুমি কী চাও, ভিডিও কলে মানুষ দেখতে পর্যন্ত পাচ্ছ। তাহলে বলো কত কিছু থেকে আমরা বিলুপ্ত, কত কিছু থেকে আমরা হারিয়ে গেছি, তাই না? এদিকে দেখো ওই কথা বলতে বলতে আমার ওই ঘরে আলনাটা কিন্তু গোছানো হয়ে গেল। তারপর দেখলাম গোগলের আটিয়ার বইয়ের একটা এখানে রয়েছে, বইয়ের একটা ওয়াল লাগছে, কেন খাটে উঠতে গেলে না খুব অসুবিধা হয়, এখান থেকে বারবার পায়ে আটকায়। তার জন্য ভাবলাম যে খাটের ওই বইয়ের একটা ওই ঘরে দিয়ে দিই, যেহেতু জায়গা আছে। তো বইয়ের একটা দিয়ে আসলাম, বেশ ওই ঘরে সুন্দরও লাগছে। আর এদিকে আমার ঘরটা ফাঁকা হয়ে গেছে। আর আলমারির পাশে ওয়ার্ড্রপটা দিয়ে দিয়েছি, যখন আমি আলমারিটা খুলবো ওটাকে সরিয়ে দেবো, দিয়ে আলমারিটা খুলে নেবো, অসুবিধা হবে না। তো এইভাবে বুদ্ধি করে, এই যে নিজের বলে না, নিজের ঘর যেমনই হোক না কেন, সেটাকে তুমি যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করো, সেটাই তোমার কাছে, কুড়ে ঘরও যদি গুছিয়ে পরিপাটি করে রাখা হয়, সেটাও রাজপ্রাসাদের সমান মনে হয়। আর ওই যে নিজের ঘর বললাম, যে কুড়ে ঘর যদি মাটিতে মাদুর পেতেও তুমি শোনা, তাতে একটা আলাদা অনুভূতি, মানে এত শান্তি পাওয়া যায়। কিন্তু তুমি লোকের বাড়িতে ধরো যারা যে ভাড়া বাড়ি থেকে, ভাড়া বাড়ি যে কত কষ্টে। একজন দিদিভাই আছে, সোমা দিদিভাই আমার নামে নাম ওনার, উনি বলেছিল যে ভাড়া বাড়িতে কোনো দিন থাকেনি, তো ভাড়া বাড়ি কেমন হয় জানিও না। তো ভাড়া বাড়ি ওই যে বলে না দিদিভাই, নিজের বাড়ি কুড়ে ঘরও শান্তি, আর ভাড়া বাড়ি তোমার ওই 10তলা বিল্ডিং হলো সেটা কিন্তু শান্তি না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই টাইমের মধ্যে ঢুকতে হবে, এই টাইমের মধ্যে তোমাকে ফেরতে হবে, ঝাঁটা ওখানে রাখতে পারবে না, কলপার পরিষ্কার করতে হবে। তো নিজের বাড়ির শরীর খারাপ হলো কি, এই কাজটা করলাম না, পরে করে নেবো। কিন্তু ভাড়া বাড়ি না, তোমার যখনকার কাজ তখনই করতে হবে, দেখলে না হয়তো ডাক দেবে, তুমি একটু থুতু ফেলতে গেলে ভেবে ফেলতে হবে কোথায় ফেলবো, কী করবো। আর নিজের বাড়ি হলে কিন্তু সেটা হয় না, নিজের বাড়ি তুমি যেন
যেরকম খুশি করো, কেউ কিন্তু বলার নেই, তাই না? নিজের বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভাড়া বাড়ি যেমন থেকে আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না? নিজের বাড়ির মতন করে রাখি, কিন্তু তাও তাদের চোখে যেন লাগে না। তো এই হচ্ছে একটা ব্যাপার, ওই যে নিজের ঘরের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা যারা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা কিন্তু দেখো সারাদিন কাজকর্ম করে রাতে যখন খাওয়া দাওয়া করে শুতে যাই না, আমরা কিন্তু ঘুমটা অনেক শান্তিতে ঘুমাই। কারণ কি বলো তো, আমাদের ওই যে অঢেলও নেই, যেটুকুনি আছে সেটুকুনি মাথার উপর ভগবান আছে বলে অনেক আছে, যেটাতে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি। কিন্তু এমন আছে যাদের মাথার উপর ছাদটুকুনি নেই, আমরা ঝড় বৃষ্টি জল মাথায় নিয়ে, রোদ সব মাথায় নিয়ে আমাদের কিন্তু থাকতে হয় না। মাথার উপর ওগুলো পার করার জন্য ছাদ আছে, কিন্তু তাদের মাথার উপর কিন্তু সেটাও নেই। আমরা দুবেলা দুটো আলু সিদ্ধ ডাল হলেও খেতে পারি, তাদের দেখো রাস্তায় ডাস্টবিনে খাবার ফেলে রেখে সেগুলোকে কুড়িয়ে তাদের খেতে হয়। তাহলে কত কষ্টে, আমাদের থেকেও কত কষ্টে মানুষ আছে, তাই না? আর যারা দেখুন, যারা যে টাটা বিড়লা, যারা বড় বড় যারা বিজনেসম্যান, তারা কী করে, তাদের কিন্তু রাতের ঘুমটাও শান্তিতে ঘুমাতে পারে না। তারা টাকার গতিতে ঘুমায়, কিন্তু দামি দামি বিছানাতে ঘুমায়, কিন্তু কি মনে যে শান্তি নেই। অঢেল টাকা থাকাও যে অনেক দুঃখ, অনেক মানে জীবনে তোমার ক্ষতি ডেকে আনে। কারণ তোমার টাকা থাকলেই মনে হবে এই চুরি হবে, এই ডাকাতি হবে, এই মানে আমার জীবন নিয়ে টানাটানি হবে। তাহলে কত রকম ভাবনা চিন্তা করে কিন্তু তাদের দেখো রাতের ঘুমটাও তারা শান্তিতে ঘুমাতে পারে না। কিন্তু আমাদের টাকা কম থাকায় আমরা যে আলু সিদ্ধ ভাত খাই, তাহলে কিন্তু আমরা রাতের ঘুমটা অনেক শান্তিতে পরিবারের মানুষজন নিয়ে ঘুমাতে পারি, তাই না? তো এই হচ্ছে কথা। যদি আমার কথায় কোথাও কারো একটু খারাপ লেগে থাকে বন্ধুরা, প্লিজ ক্ষমা করে দিও। কারণ কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে আমি কখনোই বলি না, যেটা বাস্তবের কথা সেটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে বলতে বলতে কথা বলতে বলতে আমার ঘরদোরও কিন্তু গোছানো হয়ে গেছে। এখন 1টা বাজে, তোমার দাদাভাই আসেনি আজকে, ওরও দেরি হয়েছে, 2টো বেজে গেছে। আর আমি এদিকে ঘরদোর মোছা টোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বসে আছি, কাকা আসবে, ওনাকে খেতে দেবো। যেহেতু সামনে বসে না খেতে দিলে না মনটা শান্তি পাওয়া যায় না। আর বেটা ছেলে মানুষ যতই হোক, তারা কাজ করে, তো ওদের সামনে বসে খাবার যদি একটু বেড়ে দিয়ে কী লাগলো না এভাবে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু মনে একটা আলাদা শান্তি পাওয়া যাচ্ছে সবার ক্ষেত্রেই। আর যারা ধরো বাড়ি থেকে তারা যেরকম খুশি খেলেও নিয়ে, যেমন আমার হাজব্যান্ড অনেক সময় আমি কাজ করলেও নিয়ে খাই, কিন্তু কাকা উনি তো নিয়ে খাবেন, ওনাকে আমাকে দিতে হবে বসে, তাই দিলাম। সবাই খেয়ে দিয়ে গেলো, মাম্মাগুলো খেয়ে নিয়েছে। তোমার দাদাভাই আজকে একা একা খেয়েছে, কারণ আমার সময় হয়নি। তোমার দাদাভাই যখন এসছে তখন আমি স্নান করে পুজো দিতে গেছি। তো পুজো দিতে আমার কতটা সময় লাগে, বললো আজকে ওকে আমাকে একা একা খেতে হবে। আমি বলি খাও, কিছু করার নেই, কী করবো, পুজো ছুঁয়ে তো আমি তোমার সাথে খেতে পারি না, আজকে আমার পুজো, তারপর সব ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একাই খেলাম। তখন 3:30 বাজে, খেয়ে একটু শুয়েছি। আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা, তো ঘুমিয়ে পড়েছি। মেয়েকে বলেছি আমাকে 4টের সময় ডাক দিবি, ও আমাকে 4টের সময় ডেকেছে। বলছে আমাকে আরেকটু না ঘুমোতে দে, কারণ ওই যে হালকাটা করতে বাপের বাড়ি যেতে হবে। ওই গেলাম, মাম্মার আমি দুজনে গেলাম। মা বিরিয়ানি করেছিল, তো সেখান দিয়ে মাম্মাম বিরিয়ানি খেয়ে আসলো। আর আমার জন্য মা একটা শাড়ি পাঠিয়েছে, শাড়িটা তোমাদের কালকে খুলে দেখাবো বন্ধুরা, আজকে দেখাতে পারলাম না। তারপর ওইখান থেকে এসেই তোমার দাদাভাই সন্ধে পুজো দিল, সেখানে আবার সব কিছু পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়ে আবার এই যে জায়ের বাড়ি গেলাম। জায়ের বাড়ি পুজো নেমন্তন্ন ছিল, ওরা ঠাকুর কিনেছে, সেই ঠাকুরগুলোকে সব পেতেছে, বাড়িতে নান পুজো দিয়েছে, খিচুড়ি খাইয়েছে সব কিছু। আর এখানে মাম্মাম একটা বাচ্চা পেয়েছে, ওটাকে নিয়ে আনন্দ করছে। আর এখানে আমরা সবাই খেতেও বসে গেছি, খেয়ে বাড়ি চলে যাবো বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। তো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে দেখা হবে, শুভরাত্রি।